প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসা উদ্যোগের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের ষষ্ঠ অধ্যায়ের পর্ব 4 নিয়ে। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে ব্যবসায় প্রকল্প প্রতিবেদন প্রণয়ন সম্পর্কিত কিছু আলোচনা এবং ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার দিক নির্দেশনা সম্পর্কিত কিছু আলোচনা। তাহলে এই পর্বে আমাদের প্রথমেই যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যবসায় পরিকল্পনা কেমন হওয়া উচিত। আমরা যখন ব্যবসা পরিকল্পনা করব সেই পরিকল্পনাটা কেমন হওয়া উচিত? খুবই সহজ এবং সংক্ষিপ্ত আকারে হওয়া উচিত। পরিকল্পনা বড় হলে কিন্তু কাজের ধরন, কাজের জটিলতা এটাও কিন্তু বেড়ে যায়। তাই যত পারা যায় সহজ এবং সংক্ষিপ্ত রাখার চেষ্টা করতে হবে। এরপর চলে যাচ্ছি 50 নং প্রশ্ন, প্রকল্প প্রণয়নের শেষ ধাপ কোনটি? প্রকল্প প্রণয়নের সর্বশেষ ধাপ হচ্ছে সেই প্রকল্পর বা পরিকল্পনা সম্পর্কিত একটা প্রতিবেদন তৈরি করা। এরপর চলে যাচ্ছি 51 নং প্রশ্নে, প্রত্যেক ব্যবসায় পরিকল্পনায় সুনির্দিষ্ট কি থাকে? প্রত্যেকটা ব্যবসায় পরিকল্পনায় সুনির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট করে দিক নির্দেশনা দেওয়া থাকে, যেই দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে পরিকল্পনাগুলো করা হবে বা পরবর্তী কাজগুলোকে করা হবে। তারপর 52 নং প্রশ্ন, প্রতিবেদনে যাচাই করা হয় প্রকল্পের কোন দিকটি? প্রতিবেদনে কোন দিকটা যাচাই করা হয়? প্রতিবেদনে আমরা মূলত যাচাই করে থাকি ওই প্রকল্পটা আমাদের জন্য আদৌ কোন সম্ভাবনাকে নিয়ে আসছে বা আদৌ সম্ভাব্যতাটা আছে কিনা সেই বিষয়টা সম্পর্কে আমরা যাচাই করে থাকি। তারপর চলে যাচ্ছি 53 নং প্রশ্নে, কোন প্রকল্পের কারিগরি দিক যাচাই করা হয়? কোনো প্রকল্পের কারিগরি দিক মূলত আমরা কেন যাচাই করে থাকি? কারিগরি দিক তো অবশ্যই যাচাই করতে হবে, কিন্তু এটা কেন করতে হবে সেটাই এখানে প্রশ্ন করা হয়েছে। তাহলে এটা মূলত আমরা যাচাই করে থাকি প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য, আদৌ সেটা আমাদের জন্য সম্ভাবনা নিয়ে আসছে কিনা এই বিষয়টা যাচাই করার জন্য মূলত আমরা কারিগরি দিকটা যাচাই করি। তারপর 54 নং প্রশ্ন, কোনটির অপর ভিত্তি করে প্রকল্প প্রতিবেদন তৈরি করতে হয়? কোনটির ওপর ভিত্তি করে আমরা প্রকল্পের প্রতিবেদন তৈরি করে থাকি? তাহলে এটা আমরা মূলত করে থাকি কি তথ্যের ওপর ভিত্তি করে, অর্থাৎ সেই প্রকল্প থেকে বা ব্যবসায় পরিকল্পনা থেকে আমরা যে তথ্যগুলো পাই সেই তথ্যগুলোর উপর ভিত্তি করেই পরবর্তীতে প্রতিবেদন তৈরি করা হয়। চলে যাচ্ছি 55 নং প্রশ্নে, পরিকল্পনা করার সময় কোনটিকে সামনে রাখে? পরিকল্পনা করার সময় উদ্দেশ্যকে সামনে রাখা হয়, অর্থাৎ এই পরিকল্পনার পেছনে উদ্দেশ্যটা কি অথবা কাজের পেছনে উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে তারপর আমাদের পরবর্তী কাজগুলোকে করা হয়। তারপর চলে যাচ্ছি 56 নং প্রশ্নে, ব্যবসায় পরিকল্পনা কেমন হওয়া বাঞ্ছনীয়? ব্যবসায় পরিকল্পনাকে কেমন হতে হবে? আমরা একটা দেখেছি যে সংক্ষিপ্ত বা সহজ হতে হবে, এখন আমরা দেখে নিই কেমন হতে হবে। শব্দ বাহুল্য বর্জিত। বাহুল্য বলতে বোঝানো হয়েছে বহু বা অনেক, তাহলে অনেক শব্দ হওয়া যাবে না। সংক্ষিপ্ত এবং অনেক শব্দ হওয়া যাবে না, বা শব্দ বাহুল্য বর্জিত কথাটা কিন্তু সেম একই। সংক্ষিপ্ত বলতে বোঝানো হয় কি শর্টকাট, ছোটখাটো বিষয়। আবার শব্দ বাহুল্য বর্জিত এটা বলতেও কিন্তু আমরা শর্টকাট বা ছোট বিষয়কেই বুঝে থাকি, যেখানে অনেক শব্দের ব্যবহার হবে না। তারপর চলে যাচ্ছি 57 নং প্রশ্নে, একটি সুষম ব্যবস্থায় পরিকল্পনায় কতটি গাইডলাইন অনুসরণ করতে হয়? একটি সুষম ব্যবস্থায় কতটি গাইডলাইন অনুসরণ করতে হয়? টোটাল 8টি গাইডলাইন অনুসরণ করতে হয়। 58 নং প্রশ্ন, ব্যবস্থাপনার ধারা লিপিবদ্ধ থাকে কোথায়? ব্যবস্থাপনার ধারাগুলো লিপিবদ্ধ থাকে কোথায়? পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা দেখে সম্পূর্ণ সবকিছু ডিটেলসে বুঝে যেতে পারি। ইভেন এখানে ব্যবস্থাপনার প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা ধারা সবকিছুই কিন্তু
উল্লেখ করা থাকে। তারপর 59 নং প্রশ্ন, ব্যবসায় পরিকল্পনায় উল্লেখ থাকে ব্যবসায়ের লক্ষ্য, ব্যবসায়ের প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা। তাহলে একটা ব্যবসা পরিকল্পনার মধ্যে আমরা কি কি উল্লেখ করে থাকি? আমরা কিন্তু এখানে প্রত্যেকটা বিষয়কেই উল্লেখ করে থাকি। ব্যবসায়ের লক্ষ্যকেও উল্লেখ করি, ব্যবসার প্রকৃতি অর্থাৎ কি ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি সেটা উল্লেখ থাকে। আবার ব্যবস্থাপনার প্রত্যেকটি ধাপও কিন্তু সেখানে একদম তথ্য সহকারে উল্লেখ করা থাকে। 60 নং প্রশ্ন, ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তু হলো, অর্থাৎ ব্যবসা পরিকল্পনার মধ্যে কি কি বিষয় থাকে? সেম প্যাটার্নেরই প্রশ্ন। তাহলে এটার উত্তর কি হবে? পণ্য সম্পর্কিত তথ্য। হ্যাঁ, অবশ্যই থাকে। তুমি কি পণ্য নিয়ে ব্যবসা করতে চাচ্ছ সেটাও কিন্তু তোমার পরিকল্পনার মধ্যকার একটা অন্তর্ভুক্ত বিষয়। বিপণন নীতিমালা, অর্থাৎ বিপণন করার সময় তুমি কি কি নীতি, কি কি নিয়ম কানুন ফলো করবে সেটা উল্লেখ করা থাকবে। আবার প্রতিষ্ঠান সম্পর্কিত বিভিন্ন কার্যকরী তথ্যগুলোও কিন্তু সেখানে থাকবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি? প্রত্যেকটি অপশন। তাহলে এই ছিল আমাদের পর্ব 4-এর আলোচনা। আশা করছি পর্ব 4-এর প্রত্যেকটি প্রশ্ন সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।